আমি জানতে পেরে গেছি আবিরের এই অবস্থার জন্য কে দায়ী। এই পাস্তা, এতে বাদাম রয়েছে। এই বাড়ির প্রত্যেক সদস্য খুব ভালো মতো জানে যে আবিরের বাদামের থেকে অ্যালার্জি হয়, সেজন্য এই বাড়িতে বাদাম আনা হয় না। তাহলে এই খাবারে বাদাম কোত্থেকে আসলো? মা, এই পাস্তাটা তো আমিই দিয়েছিলাম আবিরকে, কিন্তু আমি বানাইনি, কারণ আমি তো জানি আবিরের বাদামে অ্যালার্জি। আমি তাহলে কেন দেব? কিন্তু ত্রিশালা, যদি তুমি না বানিয়ে থাকো তাহলে কে বানালো? এই প্রশ্নটা আপনি আমাকে করছেন কেন? বিধি আজকাল রান্নাঘর সামলায়, ওকে জিজ্ঞেস করুন, ওই বানিয়েছে হয়তো। এই খাবারটা তুমি বানিয়েছো? বলো। ডাক্তার ম্যাডাম, এটা আমিই বানিয়েছি। কি খেলা খেলছে এই অশিক্ষিত মেয়েটা? পাস্তাটা তো বানায়নি, তাহলে কি করতে চাইছে? আমার মনে হলো যে সাহেববাবু বিদেশি খাবার পছন্দ করেন, তাই আমি বানিয়েছি। কিন্তু আমি এটা জানতাম না যে বাদাম খেয়ে সাহেববাবুর শরীর খারাপ হয়ে পড়বে। যখন জানতে না তখন বানালে কেন? কতদিন হলো এই বাড়িতে এসেছো? হ্যাঁ, 3-4 দিন হয়নি আর সংসারটা এখনই কবজা করার চেষ্টা করছো। যখন জানোই না কার কি পছন্দ, কার মেডিকেল হিস্ট্রি কি, তখন এই খাবারটা কেন বানাতে গেছো? আজকে তোমার জন্য আবিরের প্রাণটাও যেতে পারতো। আমি তোমার মাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি, আর এদিকে আমার ছেলেটাকে মেরে ফেলতে চাইছো তুমি। তুমি কি ধরনের? ছাড়ো না দিদি, এগুলো সব ঠিক আছে তো? একদম নয়, একদম নয় দিদি। আজকে আমার যেটা বলার সেটা আমি বলবোই। যেদিন থেকে এই মেয়েটাই বাড়িতে এসেছে, কে ওর সামনে দাঁড়িয়েছে? আমি। কে ওকে সবার অবজ্ঞা অপমানের সামনে থেকে রক্ষা করেছে? আমি। কিন্তু ও আমার সঙ্গে কি করছে? কি বলেছিলাম তোমাকে আমি? যে দায়িত্ব পালন করো, কিন্তু ভুলছিলাম আমি। আমি আমার কথা ফেরত নিচ্ছি। তুমি আমার ছেলে স্ত্রী হওয়া তো দূরের কথা, এই বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য নও। আবিরের জীবনে থাকা তো দূরের কথা, তুমি এই বাড়িতে থাকার যোগ্য নও। এতদিন পর্যন্ত ভালো মনে করতাম তোমাকে, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দিলে? তুমি শুধুই কষ্ট দিয়েছো বিধি, শুধুই কষ্ট। আমার ছেলে আমার কাছে সবকিছু, আর সেই ছেলেকে যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। আর তুমি সেই অশিক্ষিত জঙ্গলি মেয়ে। অনেক হয়েছে মা। তুমি বিধিকে এই সমস্ত অপবাদ দিও না মা। আমি জানি যে বিধির জন্যই আমি বিপদে পড়েছিলাম, আর এটাও সত্যি যে আমি ওর জন্য বিপদমুক্ত হয়েছি। ওই আমাকে বাঁচিয়েছে মা। আমি মানছি আমি দুর্বল ছিলাম, কিন্তু আমার জ্ঞান ছিল। আমি সব দেখতে পাচ্ছিলাম যে ও কতটা কষ্ট করছিল আমাকে বাঁচানোর জন্য, আর আমাকে সময় মতো হসপিটালেও নিয়ে গিয়েছিল। ও একা নিজে আমাকে ঠেলা গাড়ি করে হসপিটাল পর্যন্ত নিয়ে গিয়েছিল। বিধি অনেক কিছু করেছে মা। ও যা আমার জন্য করেছে তা হয়তো অন্য আর কেউ করতে পারবে না। বাদ দাও আবির, এই মেয়েটাকে মাথায় তোলার বেশি প্রয়োজন নেই। ও আবার আমাদের বোকা বানাচ্ছে প্রতিবারের মতো। আর আমি জানি যে এই সরল মুখের পেছনে খুব ধূর্ত একটা মাথা আছে, যার সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত।
আবির, আমি আর রিস্ক নিতে চাই না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আবার এই জিনিসটা রিস্ক নিতে পারবো না আবির। এই মেয়েটাকে এখান থেকে চলে যেতেই হবে। আমি জানতাম না আমাকে নিচু করার জন্য ও এত কিছু করতে পারে। আমাদের ভালোবাসাকে বারবার কোনো না কোনো ভাবে অপমান করে আবির। কিভাবে সবকিছু ঠিক হবে আবির? আমি কিছুই বুঝতে পারছি না। মেম সাহেব, আমায় ক্ষমা করে দেবেন। আমি এসবের কিছুই জানতাম না। মনে হচ্ছে বিধির দেবী মা ওর পক্ষে নয়, আমার পক্ষে। এবার দেখো, প্রমাণও নষ্ট হয়ে গেল, আবিরও সুস্থ হয়ে বাড়ি ফিরলো, আর ওই বোকাটাও ফেঁসে গেল। নিজের ফাঁদে নিজে পড়ার একটা প্রবাদ আমি শুনেছিলাম, আজকে দেখিও নিলাম। তবে আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওই মেয়েটার সব দোষ নিজের ঘাড়ে কেন নিল। যাই হোক, আমি তো খাই। আমার খাবারে তো লঙ্কা কে দিয়েছে? জল জল জল। আরে কি করছো তুমি? জল দাও আমাকে, জল দাও আমাকে, জল দাও, আমার ঝাল লাগছে, জল দাও আমাকে। বিধি। মেম সাহেব, মনে হচ্ছে জায়গাটার সঙ্গে আপনি মানিয়ে নিতে পারেননি। এই যে এই লঙ্কাটা, এখানের একটা নাম আছে জানেন তো? এই লঙ্কাই ছিল আপনার খাবারে। এখানকার সবচাইতে ঝাল লঙ্কা এটা। আর এই লঙ্কার জন্যই আপনার এখন এরকম অবস্থা। এই নিন ঠান্ডা ঠান্ডা জল, এটা খেলেই আপনার গলার জ্বালা শান্ত হবে। অশিক্ষিত কোথাকার! যখন জানতে এই লঙ্কাটা এত ঝাল, তাহলে আমার খাবারে দিলে কেন? যাতে আপনি বুঝতে পারেন যখন দম নেওয়া যায় না তখন কিরকম কষ্ট হয়। শুধু কিছুক্ষণের জন্য আপনি দম নিতে পারছিলেন না, তার জন্য আপনার এরকম অবস্থা হলো। সাহেব বাবুর কথা ভেবে দেখেছেন যে ওনার তখন কি অবস্থা হয়েছিল? কতক্ষণ ধরে উনি দম না নিতে পারার কষ্ট সহ্য করেছেন। এই শোনো, তুমি জানো না তুমি কি বলছো? আমার উপর দোষারোপ করছো? খুব সাহস বেড়েছে না তোমার? দাঁড়াও তুমি। আবিরকে আমি এক্ষুনি বলছি যে তুমি কি বলছো। ধাক্কা দিয়ে বের করবে তোমাকে এই বাড়ি থেকে, যেভাবে তোমার মাকে বের করেছিল। এত তাড়া কিসের মেম সাহেব? তাড়াহুড়ো করে তো শয়তানেরা কাজ করে। আর আপনি যে সত্যিটার কথা বলছেন না, তো একটা প্রমাণ আমার কাছেও রয়েছে, যেটা জানার পর সাহেব বাবু বাড়ি থেকে বের তো করে দেবেন, কিন্তু আমাকে নয়, আপনাকে। নোংরা ফেলার বাক্সে আমি পেয়েছি এই বাদামের প্যাকেটটা। তো কি হয়েছে যদি বাদামের প্যাকেট পেয়ে থাকো? তুমি তো তখন মাকে বললে যে তুমি বাদাম দিয়েছো পাস্তাতে, তাহলে আমাকে দোষারোপ করছো কেন? এই যে নখটা, এটাও কি আমার? মেম সাহেব, আপনি তো সাহেব বাবুকে ভালোবাসেন এরকমই দাবি করেন না? তাহলে কেন কেন বললেন এসব?
যখন জানতেন আপনি যে বাদাম খেলে ওনার কত বড় বিপদ হতে পারে, তাহলে ওনার খাবারে কেন দিলেন এটা? কেন দিয়েছেন আপনি? বলুন আমায় আসল কারণ। এই সব কিছুর জন্য তুমি দায়ী বিধি। কি প্রয়োজন ছিল আবিরের সামনে এই ড্রামাটা করার যে আমি তোমার মাকে গ্রেফতার করিয়েছি? কি প্রয়োজন ছিল? আর আবিরও চলে গেছিল তোমার সাথে সত্যি জানতে। আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমাকে যেভাবেই হোক আবিরকে আটকাতে হতো, নইলে আমার সত্যিটা বাইরে বেরিয়ে আসতো। আমি ভালোবাসি আবিরকে, খুব ভালোবাসি, এতটা ভালোবাসি যেটা তুমি ধারণাও করতে পারবে না। নিজেকে দেখো বিধি, তুমি আবিরের পাশে দাঁড়ানোর জন্য উপযুক্ত নও। আর হ্যাঁ, আমাকে এই প্যাকেটটা দাও, আমি কারোর সামনেই সত্যিটা বেরোতে দেব না। দাও আমাকে। যদি আমার সত্যিটা সবার সামনে আনতেই হতো না ম্যাম সাহেব, তাহলে আমি আনতেই পারতাম। আমি ডাক্তার ম্যাডামকে কথাটা বলতেই পারতাম, কিন্তু এরকমটা আমি করব না। দয়া করছো তুমি আমাকে? দয়া নয়, আমি এটা সাহেব বাবুর জন্য করছি, ওনার ভালোবাসা আর ওনার বিশ্বাসের জন্য। কারণ যদি উনি জানতে পারেন যে যাকে উনি এতটা ভালোবাসেন, যার উপর এতটা বিশ্বাস করেন, সেই ওনাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল, তাহলে ভেঙে পড়বেন উনি। আর এটা আমি দেখতে পারবো না। আরে আমি তো ওনার স্ত্রী শুধুমাত্র নামে, তাও আমি ওনাকে কষ্ট দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু আপনি তো জোর গলায় বলেন যে আপনি ওনাকে ভালোবাসেন, তাহলে কি করে আপনি ওনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারলেন? কি করে বলুন আমায়। অশিক্ষিত কোথাকার, তোমার স্পর্ধা হয় কি করে আমার সামনে এসব কথা বলার? যোগ্যতার কথা না আপনার মুখে মানায় না মেম সাহেব। আর যদি যোগ্যতার কথা বলতেই হয়, বলবো আপনার কোনো যোগ্যতা নেই সাহেব বাবুর মতো মানুষের ভালোবাসা পাওয়ার। সাহস হয় কি করে অশিক্ষিত মেয়েটার আমার সাথে লড়াইয়ে নামার? বাঁচবে না তুমি বিধি, বাঁচবে না। হ্যালো, আমি বলছি, ওই ঈশ্বরী কি নিজের অপরাধ মেনে নিয়েছে? না তো, আমি জানতাম এত বড় অপরাধী এত সহজে নিজের ভুল স্বীকার করবে না। 3rd ডিগ্রি দিন, হয়তো মেনে নিতে পারে। সাহেব বাবু, আমার মাদুর নিতে। সাহেব বাবু, আপনি কেন করছেন এসব? আমি সাহায্য করছি আপনাকে। না না, আমি করে নেব। তবে আমি সিসিটিভি ফুটেজ দেখব ক্যামেরার। আমি ফুটেজটা আগে দেখে নি, তারপর তোমার মাকে জেল থেকে বের করব। সাহেব বাবু, আপনি এত কষ্ট সহ্য করছেন, আপনাকে কিছু করতে হবে না। ডাক্তার ম্যাডাম তো বললেন আমায় যে মাকে কালকেই ছেড়ে দেওয়া হবে। আপনি শুধু বিশ্রাম নিন, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আপনি সাহেব বাবু, আমি সাহায্য করে দিই আপনাকে। আমি পড়তে পারবো, তুমি টেনশন নিও না। সাহেব বাবু, সাহায্য চাইলে না কেউ কখনো ছোট হয়ে যায় না।
আমি ভালো করে জানি যে আমাদের বিয়ে জোর করে হয়েছে, কিন্তু স্ত্রীর ধর্মই যে স্বামীকে সাহায্য করা। দিন। কোনো প্রয়োজন নেই, আমি নিজেই পড়তে পারবো, এটা আমি পারবো। আরে কিছুদিন আগে তো এটা ঠিক ছিল, জানি না কেন এটা ঢুকছে না। প্রলয় বাবু, কুর্তাটাকেও বকা দিচ্ছেন? মানে 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 এই যে আপনি ব্যায়াম করে নিজের শরীর বাড়াচ্ছেন আর কুর্তাটাকে বকা দিচ্ছেন। সাহেব বাবু, কুর্তাটা বিরক্ত হয়ে গেছে। ইঁদুরের গর্তে না হাতি কখনোই ঢুকতে পারে না। পাঞ্জাবিটা তো একদম ঠিক ছিল, জানি না আজকে। এক মিনিট তুমি আমাকে মোটা বললে? আর এসব তুমি কি বলছো? হাতি, ইঁদুর, এসবের মানেটা কি? আমাকে তোমার মোটা মনে হচ্ছে? না সাহেব বাবু, আমার এত বড় সাহস! আমি তো শুধু এটুকুই বলছিলাম যে আজকে আপনার সঙ্গে যা যা হয়েছে, শরীরটা একটু ফুলে গেছে হয়তো, আর এই জন্যই কুর্তাটা আপনার গায়ে আটছে না। দেখো না, আমি মোটা হয়েছি আর না পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে। সাহেব বাবু, আমি তো এমনিই বলছি। ঠিক আছে, আমি পড়তে পারবো এটা। আমি সাহায্য করছি আপনাকে। না না, আমি পড়ছি, এক্ষুনি এটা ঠিক হয়ে যাবে। এই তো হচ্ছে। একদম পারফেক্ট লাগছে না? তুমি কাটলে আমার এটা? সাহেব বাবু, আপনি তো জেদ করে যাচ্ছিলেন, তাই আমি আপনার কুর্তা কেটে দিলাম। আর এমনিতেও মোটা হওয়াতে দোষ কোথায়? আমাদের গ্রামে বলে যে যদি স্বাস্থ্য ভালো হয় না, তাহলে সেটা হলো সমৃদ্ধির লক্ষণ। তুমি আমার পাঞ্জাবিটা কেটে দিলে? তুমি জানো এটা আমার কত ফেভারিট? আই কান্ট বিলিভ দিস। এবার আমি তোমাকে ছাড়বো না। সাহেব বাবু, না, আমার পোশাকটা কাটবেন না। না সাহেব বাবু। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। इस बंधन से कब हम जुदा है। जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान तेरा मेरा जन्म जन्म का साथ। এতদিন ধরেও তুমি আমাকে বুঝতে পারলে না? আমি তোমায় কোনো কষ্ট দেব না। এখন আমি তোমার ক্ষততে ক্রিম লাগিয়ে দিচ্ছি, কারণ এই আঘাতটা আমি তোমায় দিয়েছিলাম। কিন্তু সাহেব বাবু, আপনি এসব কেন করছেন? আপনি তো আমাকে ঘৃণা করেন, তাই না? তুমি কি জানো আমার দাদু কি বলেন?
আমার দাদু বলেন তুমি যদি কাউকে পছন্দ নাও করো তবুও তাকে সাহায্য করো আর তার ভালো করো, তাহলে ভগবান তোমাকে অনেক আশীর্বাদ করবেন আর তোমাকে সেই সব কিছু দেবে যা তুমি চাও। তুমি জানো আমি কি প্রার্থনা করি? আমি প্রার্থনা করি ত্রিশালা যেন ভালো থাকে, ত্রিশালা যেন এই পৃথিবীর সব সুখ পায়। আমি চাই ও সবসময় যেন খুশি থাকে। আমি ওই ক্ষতস্থানে মলম দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি। এরকম ড্রেস পরে আর এরকম হেয়ারস্টাইল করে এই বসুন্ধরাদি ওকে নিজের দিকে টেনে নিয়েছে না। আমিও এরকম ড্রেস পরতে পারি আর এরকম হেয়ারস্টাইলও করতে পারি, আর বসুন্ধরার থেকে দেখতে সুন্দরও লাগবে। ওয়েলকাম মিস্টার। তো বলো কেমন লাগছে আমাকে? শোনাও না, এসব কি পড়েছো তুমি? খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে। বসুন্ধরাকে দেখে তো একদম হাসো না, ওনাকে তো প্রশংসা করতে করতেও হাঁপাও। আরে আরে কি সব বলছো তুমি? আর এরকম একটা ছোট ব্যাপারকে বড় করছো কেন? শোনায় না, তুমি যেরকম আছো সেরকমই পছন্দ আমার। আর তাছাড়াও তোমাকে সব থেকে বেশি সুন্দর শাড়ি পরলেই দেখায়। মনে আছে তোমার? তুমি ওই দিন ওই সবুজ রঙের শাড়িটা পরেছিলে আর গলায় পূর্বপুরুষদের হারটা ছিল, সেই স্মৃতিটা এখনো আমার মনে গেঁথে রয়েছে। আচ্ছা, ওই কালো রঙের ফাইলটা তুমি কোথাও দেখেছো? আমি জানি না। আচ্ছা, একটা কাজ করো, তুমি শান্ত হয়ে এখানে বসো, আমি তোমার জন্য একটা আদা দিয়ে বানানো চা পাঠাচ্ছি। ও কিন্তু একদম ঠিক বলেছে, ওই গ্রিন শাড়িতে আমাকে খুব সুন্দর লাগছিল। কিন্তু ওই গ্রিন শাড়ির সঙ্গে তো ওই হারটাও ছিল না। কিন্তু হারটা তো এখন নেই, কারণ এখন তো ওটা করুণা দিদির কাছে আছে। করুণা দিদি, এই হারটা তো আমার, এই পরিবারের বড় বউ হওয়ার জন্য। আপনি তো এই পরিবারের কেউ নন দিদি। হে মা কালী, এটা মেম সাহেবের কেমন ভালোবাসা মা, যেখানে সাহেব বাবুর জীবনটাকে বাজি ধরতে হয়। এটা ভালোবাসা নয়, কিন্তু মেম সাহেব তার সমস্ত সীমা অতিক্রম করেছে নিজের স্বার্থের জন্য। সাহেব বাবুকেও ছাড়লেন না। আমি তোমার নামে দিব্যি করে বলছি মা, যে আমি মুখোমুখি হব ত্রিশালা মেম সাহেবেরও আর এই গোটা সমাজেরও। মা হয়তো জেলের খাবার খেতে পারছে না, সেজন্য আমি এটা নিজের হাতে বানানো খাবার জেলে নিয়ে যাব মায়ের জন্য। মনে হচ্ছে ও টিফিন প্যাক করে ওর মায়ের কাছে যাচ্ছে। আমাকে যে কোনোভাবেই ওকে আটকাতে হবে। ওখানে পুলিশ ওর মাকে 3rd ডিগ্রি টর্চার করবে, আর ও যদি ওখানে পৌঁছে যায় তাহলে আমার এই প্ল্যানটাও নষ্ট হয়ে যাবে। মা, তুমি জানো বিধি জেলে যাচ্ছে ওর মায়ের সাথে দেখা করতে? কি গল্প করতে যাচ্ছে নিজের মায়ের সাথে জেলে। বিধি, এদিকে এসো। এই সব কিছু নিয়ে যাচ্ছ কোথায় তুমি? ডাক্তার ম্যাডাম, আমি
মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তোমার এটা মনে আছে যে তুমি ঈশ্বরীর মেয়ে, কিন্তু এটা কি করে ভুলে গেলে যে এখন এই পরিবারের স্ত্রী তুমি? তোমার নাম এখন এই পরিবারের সঙ্গে জুড়ে গেছে। এখন এত রাতে যদি তুমি পুলিশ স্টেশনে যাও তাহলে লোকজন কত কথা বলবে। বিধি, প্রথম দিনেই এত বড় নাটক করেছিলে তুমি, আবিরকে মৃত্যুর মুখেই প্রায় ঠেলে দিয়েছিলে। যথেষ্ট নয় কি সেটা, নাকি এর থেকেও বড় কিছু করতে চাইছো? এই সব কিছু রেখে দাও, সকালবেলা দেখা যাবে। এই সময় তুমি কোথাও যাবে না। চলো ত্রিশলা। ডাক্তার ম্যাডাম ঠিকই তো বলছেন, আমি না ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছিলাম। যদি আমি এখন এই সময় বাড়ির বাইরে বেরোই তাহলে কত প্রশ্ন উঠবে আমাকে নিয়ে, এই পরিবারের ওপর। আর তাছাড়া ডাক্তার ম্যাডাম তো বলেই গেলেন একটা রাতেরই তো ব্যাপার, কালকে মাকে ছেড়ে দেবে। আমি কালকে দেখা করে নেব। আমি কারোর সামনে সত্যিটা বের হতে দেবো না, দাও আমাকে। ত্রিশালা বেবি, এইরকম ভাবে রেস্টলেস হয়ে বারবার এইরকম রেগে গেলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? তুই শুধু আবিরের খেয়াল রাখ, বুঝলি? তাছাড়া তুই তোর রাগ তো ওই মেয়েটার ওপর দেখিয়ে দিয়েছিস। না মা, এই শাস্তিটা ওর জন্য যথেষ্ট নয়। আজকেও আওয়াজ তুলেছে, কালকে তো বড় আক্রমণ করতে পারে। আমাকে কোনো না কোনোভাবে বিধির খুঁড়ি কাটতে হবে, ব্যাস। এটা কি জিনিস? এটা সেই ওষুধটাই যেটা যেটা বিধি কালকে ইঞ্জেকশনে নিয়ে আবিরকে দিতে গেছিল। আমি তো ঘাস খুঁজতে গেছিলাম, পুরো পাহাড়টাই পেয়ে গেলাম। মানে এটা ভুল ইঞ্জেকশন। যদি মা এটা জানতে পেরে যান যে বিধি আবিরকে একটা ভুল ইঞ্জেকশন দিতে যাচ্ছিল, তাহলে কি হবে ভাবো। ওয়াও, দাঁড়াও। মা, 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 মা। কি হয়েছে ত্রিশালা? এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? মা, ব্যাপারটা এটা যে তুমিও শুনে চিন্তায় পড়ে যাবে। দেখো তুমি, কি এটা? এটা কি? তুমি ডক্টর, তুমি বুঝতে পারবে। এটা সেই ওষুধটা যেটা বিধি আবিরকে দিতে যাচ্ছিল। কিন্তু এটা তো হার্ট অ্যাটাক আটকানোর ইঞ্জেকশন। যদি আবিরকে এটা দেওয়া হতো তাহলে ওর প্রাণ চলে যেত। হ্যাঁ মা, এই অশিক্ষিত মেয়েটা আমার ছেলেটাকে শেষ করে দেবে। বিধি, বিধি! আগে ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম আপনি ডাকছিলেন আমায়? কালকে কোন ইঞ্জেকশন দিতে তুমি আবিরকে? ডাক্তার ম্যাডাম যেটা এখানে রাখা ছিল। আর এটা এই ইঞ্জেকশন দিতে তুমি আবিরকে? মূর্খ মেয়ে, এটাও তুমি জানো না যে এই ইঞ্জেকশনটা হার্ট অ্যাটাক হওয়ার সময় দেওয়া হয়। এই ইঞ্জেকশনটা যদি তুমি আবিরকে দিতে তাহলে 2 মিনিটের মধ্যে আমার ছেলেটা ছটফট করতে করতে মারা যেত। আরে আমার ছেলেটার সঙ্গে কি এমন শত্রুতা তোমার? সবার প্রথমে ওর খাবারে বাদাম দিলে, যখন শান্তি হলো না তখন ওকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চাইছিলে। কেন মারতে চাইছো আমার ছেলেটাকে? ডাক্তার ম্যাডাম
আমার কোনো দোষ নেই, আমি তো পড়তেও পারি না। ভুল তোমার কি করে হতে পারে? ভুলটা তো আমার যে তোমার মতো একটা মূর্খ মেয়েকে এই বাড়িতে ঠাঁই দিয়েছি আর আমার ছেলের প্রাণটা নিয়ে খেলা করছি। আমি জানি ডাক্তার ম্যাডাম যে এটা ভুল ওষুধ। কি? হ্যাঁ, কাল রাতে যখন আমি এখানে এসেছিলাম তখন বিশ্বাস কাকাবাবু আমাকে বলেছিলেন যে এটা সেই ওষুধ নয় যেটা আমাদের সাহেব বাবুকে দেওয়া উচিত। ডাক্তার ম্যাডাম, আমি ওষুধের নাম পড়তে পারি না, কিন্তু মানুষের মন পড়তে ভালো মতো জানি। আমি এটুকু তো জানতে পেরে গেছি যে এই বাড়িতে কেউ না কেউ আছে যে সাহেব বাবুর প্রাণের শত্রু হয়ে উঠেছে। আরেকটা বাহানা। ডাক্তার ম্যাডাম, আপনি তাহলে একটা কথা বলুন, এই ওষুধটা আপনি উপরে রেখেছিলেন? তোমার মতো আমি আমার ছেলের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছি না যে ভুল ওষুধ রেখে ওকে মেরে ফেলবো। না ডাক্তার ম্যাডাম, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আমি শুধু এটুকু বলতে চাইছি যে আপনি বলেছিলেন এই ওষুধটা আপনি উপরে রেখেছিলেন, আর এটা আমি সাহেব বাবুকে দেওয়ার জন্য নিচে আনলাম। আমার হাতে ইঞ্জেকশনটাও ভেঙে গেল, কিন্তু এই ওষুধটা বদলানো হয়েছিল। আর যদি তাই হয় তাহলে কে বদলালো? নিশ্চয়ই অন্য কেউ রেখেছে ওখানে। আমার কাছে এই প্রশ্নের উত্তর আছে। মানে? এক মিনিট। দাদা, হ্যাঁ, এটা কে আর এখানে এসেছে কেন? উনি হলেন সেই যার কাছ থেকে এই ভুল ওষুধটা কেনা হয়েছে। দাদা, আপনার কাছ থেকে যে ওষুধটা কিনেছিল সে কে বলবেন? এক মিনিট, আমি এক্ষুনি বলছি। কাল আমার দোকান থেকে একটা লোকই এই ইঞ্জেকশনটা কিনেছিল, আর তার নাম হচ্ছে নিশান্ত। কি ভুলভাল বকছেন আপনি? দিদি, আমার তো মনে হচ্ছে এই ঘটনাটার পিছনেও এই মেয়েটারই কোনো না কোনো হাত আছে, নইলে নিশান কেন এটা করতে যাবে? আর আপনি আমাকে এটা বলুন, যারা যারা ওষুধ কিনতে আসে সবার নাম কি আপনারা রেজিস্টার্ড করেন? না ম্যাডাম, জ্বর সর্দি কাশির যারা কেনে তাদের করি না, কিন্তু বাকি ওষুধের থেকে স্পেশাল। আসলে ফর্মালিটি ছাড়া এটা আমরা বিক্রি করতে পারি না। আপনি যান। নমস্কার। নমস্কার। নিশান্ত, নিশান্ত, নিচে এসো। আরে কাকিমা, কি হলো? আবির দাদা ঠিক আছে তো? কেন? ঠিক না হলে ভালো হতো। তুমি যা কিছু করেছো এমনিতেই ও আর ঠিক হতে পারতো না। আরে এসব কি বলছোটা কি তুমি? এটাই চাইতে তুমি, তাই না? আমি তো এমনি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে শেষ করে ফেলবো, মেরেই ফেলবো তোমাকে। আরে কি হচ্ছে কি এখানে? এত গন্ডগোল কিসের? কল সব বসাচ্ছি আমি, আজকে শেষ করে ফেলবো। দিদি দাঁড়াও, করুণা দিদি, কি করছো কি তুমি? শান্ত হও। কেন মারছো নিশান্তকে? কারণ আপনার সুপুত্র আমার ছেলের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। কি? আজকে ছাড়ো না ওকে। আপনার ছেলে আমার ছেলের অ্যালার্জির ইনজেকশন এই ওষুধ দিয়ে বদলেছিল। এই ওষুধ তখন দেওয়া হয় যখন কারোর হার্ট অ্যাটাক হয়। যদি আবিরকে এই ওষুধটা দেওয়া হতো তাহলে ছেলেটা মরেই যেত। আপনার ছেলে আমার ছেলের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, ওকে তো আমি কিছুতেই ছাড়বো না। আরে কাকিমা, যেমনটা তুমি ভাবছো সেরকম নয়। হ্যাঁ, ওষুধ আমি নিয়ে এসেছিলাম, সেটা গ্রামবাসীদের জন্য এনেছিলাম।
এই গ্রামবাসীরা পড়াশোনা জানে না, গরিব মানুষ, ওরা জানে না হার্ট অ্যাটাক কি জিনিস। ওরা বুকে আর হাতের যন্ত্রণাকে বোঝে যে ওটা শুধুই যন্ত্রণা। আর তাছাড়া আবির দাদা আমার দাদা হয়, আমি ওর রক্ষা কবচ, আমি ওর সাথে এটা কেন করব? গ্রামবাসীদের বোকা বানাতে পারো, কিন্তু আমাকে নয়। শেষ করে ফেলবো। তুমি এটা কি করছো? প্লিজ প্লিজ তুমি দাঁড়াও। আবির, তুমি আমাকে আটকাবে না। এই নিশান্ত খুব বড় ভুল করেছে। দেখো মা, আমি বলছি তুমি দয়া করে শান্ত হও। নিশানের ভাবনা কিন্তু ভুল ছিল না। ও কিন্তু গ্রামের লোকেদের সাহায্য করতে চেয়েছিল। গ্রামবাসী সাহায্য করবে ও, কিন্তু ওর গাফিলতির মূল্য কে দেবে শুনি? আমি কেন? ওর গাফিলতির জন্য আমি কেন ভুগবো? আবির, আগে তোমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আর যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও। দেখো মা, এরকম কোনো ব্যাপার নয়। এরকম হলে তো তুমি এটা ভাবো, যদি এরকম হতো তাহলে নিশান কেমিস্টে ওর নাম লিখে কেন যেত? হ্যাঁ, একদমই তাই। আমার না কিছু হয়েছে আর না কিছু হবে, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, ভগবানের কাছেও না। ওকে? আর আমি ভগবানকে কি উত্তর দেব আজকে এই অপদার্থ ছেলেটার জন্য? আমি ওই নিষ্পাপ মেয়েটাকে কত কিছু কথা শোনালাম। আমি তো জানি না বিধিকে কি কি বললাম। বাবা, আজকে খুব বড় ভুল করে ফেলেছি। আজকে বিধিকে ভীষণ অপমান করেছি আমি। না জানি ওকে কত কিছু বলে ফেললাম, কিন্তু বাবা, ও যে শুধুমাত্র আবিরের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল, যাতে আবির রক্ষা পায়। আমি তো বুঝতেই পারছি না যে কোন মুখে ওর কাছে ক্ষমা চাইবো আমি। না ডাক্তার ম্যাডাম, কি যে বলবো ওকে। ডাক্তার ম্যাডাম কাঁদবেন না। আরে আপনি তো আমার আরেক মা। আমার কাছে আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যালো, কি কি হলো কাকা? সব ঠিক আছে তো? আসলে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল। কি হয়েছে আমার মায়ের? হ্যাঁ, আসলে বলছিল যে বিধির মায়ের শরীর খারাপ হয়েছে। মায়ের সঙ্গে এটা হতে পারে না। আমার মায়ের কাছে যেতে হবে। আমি মায়ের কাছে যাচ্ছি। বিধি, বিধি, ক্ষমা করবেন। বিধি, বিধি, আমার কথা শোনো। না সাহেব বাবু। বিধি, 1 মিনিট। আবির, কি হয়েছে? বিধি শুনলো না কেন? না কাকা, ও দাঁড়াবে না। ওর আমাদের থেকে অনেক বেশি প্রয়োজন ওর মাকে। আর কাকা, যে কোনো ভাবেই হোক ওর মাকে আমাদের নির্দোষ প্রমাণ করতেই হবে। আমি আপনাকে মার্কেটে সিসিটিভি ফুটেজ দেখতে বলেছিলাম, আপনি দেখেছিলেন? জানতে পারলেন? আমি বাজারের সব ফুটেজ চেক করেছি, কিন্তু তাতে ওতে কি? তাতে তো বিধির মাকে কোথাও দেখতে পাইনি। এই যে, এই দেখো, এতে ওই দিনের সব ফুটেজ আছে, কিন্তু বিধির মাকে ওই দিন না তো বাজারে আসতে দেখা গেছে, না বাজার থেকে যেতে। এর মানে হলো ত্রিশালাকে যে অপবাদ দেয়া হচ্ছে সেগুলো সবই মিথ্যে। তাহলে কি বিধির মা সত্যি ড্রাগসের বিজনেস করছে? না কাকা,
আমি এটা একদমই মানতে পারবো না। আমার মনে হচ্ছে বিধির মাকে কেউ ফাঁসাচ্ছে, কিন্তু কে ফাঁসাবে আর কেন ফাঁসাবে? কি হয়েছে তোমার? মা মা চোখ খোলো। মা দেখো আমি তোমার বিধি। এসব এসব কি করেছেন আপনারা? এই কি অবস্থা করে দিয়েছেন আমার মায়ের? কিভাবে জিজ্ঞাসাবাদ করেছেন আপনারা? এটা থানা, আপনার বাড়ি নয়। আর আপনার মা কোনো সাধু নয়, পাচারকারী, তাও ক্ষতিকর ড্রাগসের। আমার মা নিরপরাধ। আমার মায়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ আপনারা হাসপাতালে নিয়ে যাননি মাকে। মা মা চোখ খোলো। মা আমি আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আপনি যেতে দিন না আমাদের। মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমার মাকে ছাড়া আমার আর কেউ নেই পৃথিবীতে। আমাকে নিয়ে যেতে দিন, মাকে হাসপাতালে নিয়ে যেতে দিন। মা সাহেব বাবু, আমার মা কোনো দোষ করেনি। আমার মাকে বাঁচান না। আপনি তারকা বাবুকে বলুন না যে আমার মা অসুস্থ। যদি আমার মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? আমার মাকে বাঁচান আপনি। কিচ্ছু হবে না তোমার মার, আমি আছি তো। খুব তাড়াতাড়ি আমি ওনাকে জেল থেকে বের করব। আমি কিছু করছি। ইন্সপেক্টর, আমি কিছু বলতে চাই। বলুন, কি বলতে চান আপনি? বিধির মা নিরপরাধ। ড্রাগসের পাচারে যদি কেউ অপরাধী হয় সে অন্য কেউ। আপনি কি চেনেন তাকে? হ্যাঁ। তাহলে বলুন, কে সে? আমি আবির সিং তোমার। আমি আমার অপরাধ স্বীকার করছি। আমায় গ্রেপ্তার করুন আর বিধির মাকে ছেড়ে দিন প্লিজ। সাহেব বাবু এই মিথ্যে কেন বলছেন আপনি? আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছি তো। এক মিনিট ইন্সপেক্টর, তুমি আমার সঙ্গে এসো। আবির! সাহেব বাবু আপনি মিথ্যে কেন বললেন? তুমি চুপ করো। দেখো, এই নোংরা কাজটা আমি করিনি, আর পুলিশও কিছুদিন পরেই জানতে পারবে। কিন্তু তোমার মায়ের কাছে সময় নেই, ওনাকে এখনই ট্রিটমেন্ট করতে হবে। ইটস আর্জেন্ট। ওনার অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা? ওনার অবস্থা খুব খারাপ। ওনাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। দেখো, আমি জেলে থাকতে পারবো, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু ওনার কাছে সময় নেই। ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। না আবির, আমি তোমাকে এসব কিচ্ছু করতে দেব না। তুমি জানো যে কত বড় দোষারোপ তুমি তোমার ঘাড়ে নিচ্ছ। দেখো মা, আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। আবির, তুমি এভাবে যে কোনো কারোর অপরাধ নিজের মাথায় নিতে পারো না, প্লিজ। দেখো, আমি নিয়ে তো নিয়েছি। দেখো, আমি জানি যে বিধির মার এতে কোনো দোষ নেই। আর ত্রিশালা, তুমি একদম এর মধ্যে আসবে না। আপনি কি দেখছেন ইন্সপেক্টর? কিসের জন্য ওয়েট করছেন? আমি সারেন্ডার করছি। আমি কনফেস করছি, ওই যে ড্রাগসগুলো ছিল সেগুলো আমারই ছিল।
আমায় গ্রেপ্তার করুন আর বিধির মাকে ছেড়ে দিন প্লিজ। উনি নিরাপরাধ, আপনারা অকারণে ওনাকে অ্যারেস্ট করেছেন। আপনি জানেন এটা ড্রাগসের কেস, আর এতে কম করে অন্তত 10 বছরের শাস্তি হতে পারে। আমি জানি ইন্সপেক্টর, অপরাধ যখন করেছি শাস্তি তো পেতেই হবে আমাকে। যদি আপনি চান তাহলে আমার বয়ান আমি লিখেও দিতে পারি যে এই সব কিছু আমি করেছি। দিন, ওটা আমাকে দিন। মা, কাকা, তোমরা ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে এখনই ট্রিটমেন্ট করাও। কিন্তু আবির, আমি যেমনটা বলছি তুমি তেমনটা করো প্লিজ। বৌদি, তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো। আমি আমার ছেলেকে এখানে একলা ফেলে কোথাও যাব না। আবির প্লিজ, বাবা এসব কি করছো তুমি? বাবা একবার ভেবে দেখো। দেখো মা, আমি ভেবে নিয়েছি, আর এতে এমন কিছু ভাবারও নেই, কারণ অপরাধ যখন আমি করেছি আমার শাস্তি পাওয়াই উচিত। এই নিন ইন্সপেক্টর, আমি এটা লিখে দিয়েছি যে এই সব কিছু আমিই করেছি। কনস্টেবল, অ্যারেস্ট করো এনাকে। এটা কি করছো আবির? এত বড় বলিদান দেওয়ার কি প্রয়োজন তোমার? কিন্তু আমি যদি সত্যিটা বলে দিই যে এসবের পেছনে আমি আছি, তাহলে আবিরের নজরে আমিই খারাপ হয়ে যাব। আবিরকে জেলে যাওয়ার থেকে আটকাতে হবে, কিন্তু কিভাবে? কি করি, কিভাবে বাঁচাই আবিরকে? মেম সাহেব, মেম সাহেব, আপনার কাছে এখনো সময় আছে, সত্যিটা বলে দিন। আপনার ভাগের শাস্তি সাহেব বাবু পেতে চলেছেন, বিনা দোষে ওনাকে শাস্তি পেতে দেবেন না আপনি। বিধি, ত্রিশালাকে তুমি এর মধ্যে জড়িও না প্লিজ। অপরাধ যখন আমি করেছি শাস্তি আমিই পাবো। তুমি যাও, গিয়ে নিজের মাকে সামলাও।